আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.2 অনুশীলনীর জন্য দশম পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলো দেখব, প্লাস হচ্ছে অন্যান্য কাজগুলো দেখব। তো প্রথমে আমরা 1.5 এর পূর্ণবর্গ ভগ্নাংশ এই জিনিসটা দেখব। তো প্রথমে এখানে দেয়া আছে 50/32 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখন কিভাবে লিখতে হয় দেখো, উপরে আছে 50, নিচে আছে 32। এটাকে লঘিষ্ঠ মানে কি এই জিনিসটা আগে জানতে হবে। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, আর একটা ওয়ার্ড আছে হচ্ছে গরিষ্ঠ। এই গরিষ্ঠ মানে হচ্ছে বড়। তাহলে যেহেতু লঘিষ্ঠ কথা বলা আছে, তাহলে এই যে ভগ্নাংশটাকে ছোট করতে হবে। কিভাবে ছোট করতে পারবো? আমরা দেখব হর এবং লবকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেহেতু লব এবং হর উভয় জোড় সংখ্যা, এই জন্য আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে উপরে 25, নিচে আসে 16। তাহলে 25 আর 16কে ভাগ করা যায় না, তাহলে উপরে আসে 25, নিচে আসে 16। তাহলে আমরা কি করলাম? লঘিষ্ঠ করলাম। তো এখন এইখানে দেখো, এখন যে 25/16 ভগ্নাংশের 25 হচ্ছে লব এবং হচ্ছে 16 হচ্ছে কি হর। এখন এই লব আর হরটা পূর্ণ সংখ্যা কিনা আমরা যদি একটু খেয়াল করি, এখানে 25কে আমরা কি লিখতে পারি? 5 গুণ 5, আর 16কে লিখতে পারি 4 গুণ 4, বা আমরা আরো লিখতে পারি 5 এর উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার। যেহেতু 5ও বর্গ, 4 এর উপরও বর্গ আছে, এই জন্য আমরা বলতে পারবো যে 25/16 এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন এই পূর্ণবর্গ সংখ্যাটা কি একটা ভগ্নাংশ আকারে আছে না? তাহলে আমরা বলতে পারবো 25/16 হচ্ছে একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। এখন এইখানে কি বলা আছে এই জিনিসটা একটু দেখে নেই, যে কোনো ভগ্নাংশের লব ও হর পূর্ণবর্গ সংখ্যা বা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে যদি তার লব ও হর পূর্ণবর্গ হয়, তাহলে ওই ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলা হয়। তাহলে এইখান থেকে আমরা কি বলা হয়েছে তোমাদের একটু বুঝাই দিই বিষয়টা। আমরা একটা ভগ্নাংশ নিলাম, এটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। তো এই লব আর হরকে আমরা লঘিষ্ঠ করলাম। লঘিষ্ঠ করার পর এখানে আসলো, ধরলাম এক্স ওয়াই। এখন এক্সও যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, ওয়াইও যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে এই যে ভগ্নাংশ আছে এক্স ভাগ ওয়াই, এই ভগ্নাংশকে বলা হয় পূর্ণবর্গ ভগ্নাংশ। কি বলা হয়? পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে আমরা বুঝলাম পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে বলে। এখন এইখানে আমরা 1.6 দেখব যে ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশের বর্গমূল কিভাবে নির্ণয় করা হয়। এখানে বলা আছে ভগ্নাংশের লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করলে ভগ্নাংশের বর্গমূল পাওয়া যায়। তাহলে কি লিখছে যে লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করলে। তাহলে এইখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করার মাধ্যমে আমরা এই সংখ্যাটারও জাস্টিফাই করে নিব। কি করব? জাস্টিফাইড করব আমরা। এখন আমরা একটু দেখে নিই যে 64/81 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা কি করব, যে আলাদা আলাদা করে, এখানে কি বলছে যে লবের বর্গমূল, হরের বর্গমূল। তাহলে আগে লবের বর্গমূল করব, পরে হরের বর্গমূল। তাহলে আমাদের ভগ্নাংশটা কি? ভগ্নাংশটি 64/81। তাহলে প্রথমে লবের যদি বর্গমূল করি, তাহলে কি 64 এর বর্গমূল। 64 এর বর্গমূল কত? √64। 64কে আমরা লিখতে পারি 8 গুণ 8, 8 8 64, তার উপর কি রুট। তাহলে 8 8, তাহলে 8 এর উপর স্কোয়ার, রুট ওভার, আর হচ্ছে 2 কেটে গেলে কত থাকে? 8। তাহলে আমাদের কি লব 64 এর বর্গমূল কত পেলাম আমরা? 8। একইভাবে হর হচ্ছে কত? 81, এর বর্গমূল কি হবে? 81কে লিখতে পারি 8 গুণ 81কে লিখতে পারি 9 গুণ 9, 9 9 81, তার উপর রুট। তাহলে 2টা 9 মানে স্কোয়ার, রুট স্কোয়ার কেটে গেলে কত হয়? 9। তাহলে হর 81 এর বর্গমূল কত? 9। এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব যে যেহেতু বর্গমূলের কথা বলছে, তাহলে এই তো 64/81 পুরোটার উপর কি দিব? বর্গমূল। এখন পুরোটার উপর যদি বর্গমূল দেই আমরা, দেখো √64/81 এটাকে লেখা যায় √64 √81। আমরা এই রুটটা কি আলাদা আলাদাভাবে হরে এবং লবে ডিস্ট্রিবিউট বা ভাগ করে দিতে পারি। তারপরে এখন এই √64 সমান আমরা কত পেলাম? √64 সমান কত পেলাম আমরা এখানে? 8। আর √81 সমান কত পেলাম এখানে? 9। তাহলে আমরা কি করলাম? খুব সহজে একটা ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করলাম। আমরা উদাহরণ 6টাও দেখে নিই। এখানে দেখো এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। তার মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? যার লবটা হবে ছোট, হরটা বড়। যেমন 8/10, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ যার লব বড় হবে, হর ছোট হবে। যেমন উপরে 10, নিচে 8।
এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কেমন হয়? যদি 8-এর 1/2 থাকে এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে 6 নম্বর উদাহরণে যে ভগ্নাংশ আছে এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এখন এই মিশ্র ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হবে। তো এর মিশ্র ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করার প্রথম কাজ হচ্ছে আমাদের এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কিভাবে করতে হবে? তার প্রথম কাজ হচ্ছে আমরা এই 16কে 52 দ্বারা গুণ করব। তাহলে আমি যদি এখানে তোমাদের দেখাই, অঙ্ক হচ্ছে 52 উপরের 9 ভাগ 16। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে এই দুটা গুণ করতে হবে। 52 আর যদি 16 গুণ করি, গুণ করার পর আমরা 9 দ্বারা যোগ করব। 9 দ্বারা যোগ করলে কত আসবে? 841। আর নিচে কত থাকবে? 16। তাহলে এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করলাম? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। আর এখানে কি বর্গমূলের জন্য কি করতে বলছে? আমরা যেহেতু বর্গমূল ছিল, এই বর্গমূলটা এখানে দিব। আবার এই বর্গমূলটাকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি? লব এবং হরে আমরা ডিস্ট্রিবিউট করে দিব। ওকে, তো এখন দেওয়ার পর আমরা কি জানি? 16-র উপর রুট। 16 রুট মানে কি? 4 হবে। কেন 4 হবে? 16কে আমরা লিখতে পারি 4 গুণ 4, 4 4 16, 4-এর উপর স্কোয়ার। তাহলে এই রুট আর স্কোয়ার কাটা গেলে 4 থাকে। এখন আমরা 841কে আমরা লিখতে পারি 29 গুণ 29 হিসাবে। তাহলে 841কে আমরা লিখতে পারি যে 29 গুণ 29 হিসাবে। তাহলে 29-এর উপর কি হবে? স্কোয়ার, তারপর রুট। এই রুট আর স্কোয়ার কাটা গেলে হয় 29। তাহলে আমরা এখানে কি লিখলাম? 29/4 হইল আমাদের। এখন এই 29/4টা কি? অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমাদের উত্তরে যেহেতু মিশ্র ভগ্নাংশ ছিল, এখন আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে করব? দেখো, এটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার সহজ নিয়ম হচ্ছে 29কে আমরা ভাগ দিব। 29কে আমরা 4 দ্বারা ভাগ দিব। আমরা মিশ্র থেকে যখন অপ্রকৃত ভগ্নাংশ করছিলাম তখন কি করছিলাম? গুণ করছিলাম, গুণ প্লাস যোগ। এখন যখন অপ্রকৃত থেকে মিশ্র করব তখন নিয়মটা হবে উল্টা। আমরা কি করব? ভাগ করব, তাই না? এখন আমরা ভাগ যখন করব তখন 29-এর মধ্যে 4 কয়বার ভাগ যায়? দেখো, 4 7 28, 7 বার যায়। অবশিষ্ট কত থাকে? এখন বিয়োগ করব, 29 থেকে 28 বিয়োগ করব। 29 থেকে 28 বিয়োগ করলে কত হয়? 1। তার মানে কি? 1 বাকি থাকে, এই উপরে 1 আর নিচের যেটা হরই থাকবে। তাহলে আমরা কত হলো? 7 ইন্টু বা 1/4, 7-এর 1/4। এখন তাহলে এর বর্গমূল আমরা কি পেলাম? 7 1/4। এখন এখানে ভগ্নাংশের হর যদি পূর্ণ বর্গ সংখ্যা না হয় তবে গুণন দ্বারা একটি পূর্ণবর্গ সংখ্যা করে নিতে হবে। আচ্ছা, এখন এইখানে একটু দেখো, এখন আমরা এতক্ষণ শিখলাম যে পূর্ণবর্গ সংখ্যা হইল। এখন আমরা দেখব যে যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, একটা হর বা লবে যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় সেক্ষেত্রে কি করতে হবে? এখানে 2/8/15 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো এখানে আমরা এই প্রশ্ন দেখেই বুঝতে পারছি যে এটা পূর্ণবর্গ হবে না, কারণ যেখানে দশমিকের কথা বলা আছে, পূর্ণবর্গ হলে কখনো দশমিক হবে না, পূর্ণ সংখ্যা হবে। ওকে, তো এখন আমরা কি করব? 2/8/15, তারপর রুট দিলাম, যেহেতু বর্গমূলের কথা বলছে রুট দিলাম। এখন আমরা 15 দুগুণে 30 আর 8 কত হয়? 38, আর নিচে 15। তো এখন চিন্তা করো যে উপরে 38 15 কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 15 পূর্ণবর্গ সংখ্যা না, 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আবার 38 পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু 36 পূর্ণবর্গ সংখ্যা। তো এখন আমরা কি করব? আমরা উভয় পাশে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যে গুণ করলে দুইটার মধ্যে একটা, এখানে দেখো যে আমরা এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব, হয় লব পূর্ণবর্গ হবে না হলে হর পূর্ণবর্গ হবে। দুইটার মধ্যে যে কোনো একটাকে আমরা পূর্ণবর্গ করে নিব। তাহলে পূর্ণবর্গ করতে হলে উপরেরটা যদি পূর্ণবর্গ করতে চাই তাহলে 38 দ্বারা গুণ করতে হবে, আর নিচেরটাকে পূর্ণবর্গ করতে গেলে 15 দ্বারা গুণ করতে হবে। তো আমরা 15 দ্বারা গুণ করব। তাহলে আমরা অঙ্কটা কি করলাম? এইখানে যদি একটু দেখি আমরা, 2/8/15 সমান, তাহলে উপরে কত হইল? 38, নিচে হইল 15। এখন যেহেতু 38 15 একটাও পূর্ণবর্গ সংখ্যা না, আমরা নিচের সংখ্যাটাকে পূর্ণবর্গ করব। এজন্য উভয় পক্ষে আমরা বা হর লবে কত দ্বারা গুণ করব? 15 দ্বারা। তাহলে 15 দ্বারা গুণ করলে কত হয়? 15 উপর স্কোয়ার, এই রুটটাকে যদি আলাদা করে দেই, আর উপরে হয় 38 গুণ 15। তাহলে নিচে কত আসলো? 15। 38 আর 15 যদি আমি গুণ করি তাহলে আমার আসে হচ্ছে 570। এখন রুট ওভার 570/15। ওকে, তো এখন এই 570কে যদি আমরা বর্গমূল করি তার মান কত আসে? তার মান আসে 23.8747,
আর নিচে আছে 15। এখন আমরা এটাকে ভাগ করব 23.8747কে আমরা 15 দ্বারা ভাগ করলে আমাদের মান আসবে 1.5916 প্রায়। এখন আমাদের কি বলছে যে 3 দশমিক পর্যন্ত নিতে বলছে, কিন্তু আমরা এখানে 4 দশমিক নিচ্ছি। 3 দশমিক কিভাবে নিব? 1.59। এখন দেখো 9 এর পর 1 আছে, তারপরে 6 আছে। যদি এর পরের সংখ্যা যদি 5 বা তার উপর থাকে, 0.5 বা তার উপর থাকে, তাহলে এই ঘরটা কি হবে? 1 এর জায়গায় 2 হবে। আর যদি আমাদের 5 এর কম থাকতো, তাহলে যা থাকতো তাই হইতো। এটাকে বলে আসন্ন মান। আসন্ন আসন্ন মান। আচ্ছা, এখানে 2টা কাজ আছে। তোমরা কাজগুলো বাসায় হোমওয়ার্ক, তোমাদের এটা WH, তোমরা বাসায় ট্রাই করবা, না পারলে বলবা, লাইভ ক্লাসে তোমাদের এগুলো সমাধান করে দেওয়া হবে। তারপরে 1.7 কি? মূলদ আর অমূলদ সংখ্যা। এখন মূলদ অমূলদ সংখ্যা তোমরা ইতিপূর্বে শিখে এসেছো। তারপরে বলি, যে সকল সংখ্যাকে PQ আকারে প্রকাশ করা যায়, PQ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর যে সকল সংখ্যাকে PQ আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে বলে হচ্ছে অমূলদ সংখ্যা। এখন PQ জিনিসটা কি? পিকিউ জিনিসটা কি অবশ্যই জানতে হবে। পিকিউ হচ্ছে পরস্পর সমমৌলিক সংখ্যা এবং এগুলো বাস্তব সংখ্যা। এখন দেখো, এখন যদি আমরা একটা ভগ্নাংশকে যদি একটা হর এবং লবের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটাই কিন্তু আমাদের মূলদ সংখ্যা। যদি প্রকাশ করতে না পারি, তাহলে সেটা অমূলদ সংখ্যা। এখানে কিছু উদাহরণ দেয়া আছে, যেমন অমূলদ সংখ্যার ক্ষেত্রে। তো এইখানে আমি না দেখে তোমাদের যদি হচ্ছে ডিটেলসে বলি, সেই জিনিসটা হচ্ছে এরকম যে এমন একটা যদি সংখ্যা হয় যে 1.538, এই সংখ্যাটাকে বলা হয় মূলদ। কেন মূলদ বলবো? কারণ এই সংখ্যাটি দশমিকের পর সসীম সংখ্যক ঘর আছে। সসীম মানে নির্দিষ্ট ঘর আছে দশমিকের পর। আর যদি এটাকে যদি এইভাবে লিখি 3, 8, 7, 1, 5, 6, 3, 3 এরকম ডট ডট থাকে, তাহলে দশমিকের পর কিন্তু সসীম সংখ্যক ঘর নেই বা নির্দিষ্ট সংখ্যক ঘর নেই। দশমিক ডট ডট মানে অসীম পর্যন্ত চলমান, এরকম অসীম থাকলে তাকে বলা হয় অমূলদ। তাহলে মূলদ আর অমূলদের মধ্যে যে বেসিক পার্থক্য, যে দশমিকের পর সসীম সংখ্যক ঘর থাকবে সেটা হচ্ছে মূলদ, আর দশমিকের পর যদি অসীম সংখ্যক ঘর থাকে সেটাকে অমূলদ বলা হয়। এইটা আর MCQ আসতে পারে যে পিকিউ আকারে প্রকাশ করতে পারলে সেটাকে আমরা বলবো হচ্ছে মূলদ, আর পিকিউ আকারে প্রকাশ করতে না পারলে সেটাকে বলবো অমূলদ। আচ্ছা, এখন এইখানে আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ 8-এ বলা আছে যে 0.12 √25 √72 √39 49/7 সংখ্যাগুলো থেকে অমূলদ সংখ্যা বাছাই করো। তো অমূলদ সংখ্যা বাছাই করার জন্য আমরা প্রথমে একটা একটা অংশ নিয়ে কাজ করব। তো প্রথমে কাজ করব 0.12 নিয়ে। তো 0.12 সমান কি? 0.12, এখন এইটাকে যদি আমি ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর জয়টা ঘর আছে তো এটা 0। দশমিকের পর এখানে 2টা ঘর আছে, 2টা 0। তাহলে এটা সমান আমি লিখতে পারি 12/100। ওকে, এখন যদি কাটাকাটি করি, 3 4 12, 4 25 100, তাহলে 3/25। এটা কি একটা ভগ্নাংশ সংখ্যা? তাহলে যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে এটাকে পিকিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে এটা কি সংখ্যা? এটা মূলদ সংখ্যা। তাহলে এটা আমাদের কি সংখ্যা? মূলদ সংখ্যা। দেখো, যা একটি ভগ্নাংশ সংখ্যা মানে এটা মূলদ সংখ্যা। এখন √25, এখন √25কে কি করা যায়? দেখো, √25 সমান √25কে আমরা লিখতে পারি 5 গুণ 5 বা √5 এর উপর স্কোয়ার সমান এই রুট আর স্কোয়ার কাটা গেলে 5, যা একটি পূর্ণ সংখ্যা, তাই না? দেখো, স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা। তাহলে অবশ্যই এটাও কি মূলদ সংখ্যা? এটাও মূলদ সংখ্যা। প্রথম দুইটা আমরা মূলদ পেলাম। তারপরে √72। তো √72কে কীভাবে লেখা যায়? তোমাদের উপরে দেখাচ্ছি যে √72কে আমরা লিখতে পারি 2 গুণ 36, বা আমরা লিখতে পারি যে 36 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে 6। তাহলে 6√2 আমরা কি লিখতে পারি? 6√2। এখন তোমরা চিন্তা করো তো, 6√2কে কি পিকিউ আকারে লেখা যায় বা ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে? না, 6√2কে কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে না, কারণ √2-র মান হচ্ছে 1.43, তারপর ডট ডট মানে অসীম পর্যন্ত চলমান। তোমরা যারা ইতিপূর্বে √2-র মান জেনেছো বা তোমরা তোমাদের ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো, √2-র মান কিন্তু অসীম পর্যন্ত চলমান। যেহেতু অসীম পর্যন্ত চলমান, এজন্য আমরা কি বলবো? যে দশমিকের পর যদি অসীম সংখ্যক ঘর থাকে, তাহলে তাকে আমরা অমূলদ বলবো। তাহলে √72 একটি কি? অমূলদ সংখ্যা। দেখো, যা ভগ্নাংশ আকারে লেখা যায় না, অতএব √72 কি? অমূলদ। তারপর আরেকটা আছে √49/7। দেখো, √49 সমান আমরা কি লিখতে পারি? যে
রুট 7 গুণ 7, তাহলে 7-এর উপর স্কোয়ার রুট ওভার 7-এর উপর স্কোয়ার বা 7, তাহলে উপরে 7 ভাগ 7 সমান সমান 1। দেখো 7 ভাগ 7 1, যা একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে এই উপরের সংখ্যাগুলোর মধ্যে প্রথম দুইটি সংখ্যা এবং শেষের সংখ্যাটি কি মূলত, আর রুট 72 অমূলত। রুট 0.12, তারপরে হচ্ছে রুট 25, রুট 49 ভাগ 7 এগুলো মূলত সংখ্যা, আর রুট 72 হচ্ছে অমূলত সংখ্যা। তো কিভাবে মূলত অমূলত বের করে তোমরা ইতিপূর্বে শিখে ফেলেছো। এখন এখানে যে কাজটি আছে হোমওয়ার্ক, এটা তোমাদের WH, সো তোমরা বাসায় দেখবা এটা। তারপরে সরল রেখায় মূলত আর অমূলত, সরল রেখায় কীভাবে মূলত অমূলত ব্যবহার করা হয় এই জিনিসটা একটু শিখবো। তোমাদের প্রথমে শিখতে হবে যে সরল রেখায় যে সংখ্যা সিরিজটার এটার অবস্থানটা শিখতে হবে। এখন আমরা ধরলাম যে এই পয়েন্টটা হচ্ছে 0, এটা হচ্ছে ডান আর এটা হচ্ছে বাম। এখন এই 0 থেকে শুরু করে যখন ডান দিকে যাবে সেটা হবে +1, সেটা হবে +2, সেটা হবে +3, আর যখন বাম দিকে যাবে সেটা হবে -1, -2, -3, তারপর -4। যতই হচ্ছে বাম দিকে যাবে মাইনাস সংখ্যা বাড়তে থাকবে, যতই ডান দিকে যাবে মাইনাস সংখ্যা প্লাস সংখ্যা বাড়তে থাকবে। তো এটা যদি তোমরা বুঝতে পারো বাকি অঙ্ক বুঝতে সমস্যা হবে না। তো এখানে দেখো যে এখানে একটা চিত্র দেয়া আছে, চিত্রের মধ্যে আমরা 2কে ডিনোট করছি, তাই না? উপরে সংখ্যাটিতে গাঢ় চিহ্নিত বৃত্তটি 2 এর অবস্থান নির্দেশ করতেছে, তাই না? এখন 4-এর এখানে দিলে 4-এর অবস্থান নির্দেশ করত। এখন আমরা এই অমূলত সংখ্যাটা দেখি যে √3 একটি অমূলত সংখ্যা, এটা আমরা জানি। √3 এর মান হচ্ছে 1.732 ... তাহলে 1 এর আসন্ন মান, বা লেখা যায় 1.7 এর আসন্ন মান। এখন আমরা যখন হচ্ছে নিব, সংখ্যা সিরিজ নিলাম, এটা ধরলাম 0, এই পাশে হচ্ছে -1 -2 আছে, এই পাশে হচ্ছে +1 +2, এখানে আছে +3। এটা কি চলমান, এই তীর চিহ্ন মানে কি এটা চলমান। ওকে, তো এখন আমরা একটু খেয়াল করি যে √3 এর মান কি 1.732 ... এটা যদি আসন্ন মান নির্ণয় করি তাহলে কি হবে, আমরা কয় ঘর নিব, 1 ঘর নিব, দশমিকের পর 1.7 নিব। এবার 7-এর পরের ঘরটা দেখব আমরা আসন্ন মান নেওয়ার ক্ষেত্রে। 7-এর পরের ঘরটা কি 3, এই মানটা যদি 5-এর কম হয় তাহলে 7ই থাকবে, আর যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে 7-এর সাথে 1 যোগ হবে। তাহলে যেহেতু 5-এর ছোট তাহলে 7ই থাকবে। তাহলে √3 মান আমরা কি ধরে নিলাম 1.7। এখন এই যে সরলরেখার মধ্যে 1.7টা আমাদের দেখতে হবে, তাহলে এই যে 1 থেকে 2 এই ঘরের মধ্যে √3 এর মান অবস্থিত। তাহলে এটা যদি হয় 1.5, ধরলাম যে এই 1 থেকে 2 পর্যন্ত 1 ঘর আছে, এই 1 ঘরের অর্ধেক ধরে নিলাম 1.5, তাহলে এইটুকু জায়গা হচ্ছে 1.5 আর এইটুকু জায়গা হচ্ছে 1.5 থেকে 2। ওকে, মানে এই প্রথম অর্ধেক এইটুকু হচ্ছে প্রথম অর্ধেক, আর এইটুকু হচ্ছে প্রথম অর্ধেক, এই দুইটা মিলে 0.55 করে 1। এখন এখানে কি আছে 1.7, তাহলে 1.5 হচ্ছে এইটা, তাহলে এই জায়গাটা হবে 1.7। তাহলে এই জায়গাটা কি, আমি যদি এখানে দিই এটা হচ্ছে 1.7, তাহলে এই জায়গাটাকে আমি কি দিব, এরকম বৃত্ত করে দিব। তাহলে বৃত্ত করলে কি হবে, 1.7 এর অবস্থানটা আমরা কি দেখাইলাম, বা √3 এর অবস্থানটা আমরা সরলরেখার মধ্যে দেখাইলাম। আমি যদি আরেকটু সুন্দর করে দেখাই, ধরে নিলাম এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, তাহলে এইটা হচ্ছে 1.5, তাহলে 1.7 কোনটা, এই ঘরটা হচ্ছে 1.7। একইভাবে তোমরা এই যে সরলরেখায় 3/2 এই মানগুলো দেখাইতে হবে, √5। তোমাদের যদি দেখাই ইন শর্টে, দেখো যখন 3-এর মান দেখাবো, ধরলাম এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4। তাহলে যখন 3-এর অবস্থান দেখাবো এই জায়গাটা হচ্ছে বৃত্ত করে দিব, এটা হচ্ছে 3-এর অবস্থান হয়ে গেল। তার 3/2 মানে কি 1.5, তাহলে 1.5 কোনটা, এটা হচ্ছে 1.5, 1.3/2 হয়ে গেল। তারপর 1.45, এই যে 1.5 হয়ে গেল 45, তাহলে এইখানে আরেকটা ঘর, এটা হয়ে গেল। √5 এর মান কত, ধরলাম 2.25 ধরে নিলাম, তাহলে 2.25 হইলে এইখানে, তাহলে √5 কোনটা, এইটা। তো এগুলো অনেক ইজি অঙ্ক। আচ্ছা, এখন আমরা দেখব যে উদাহরণ 9 বলা আছে যে কোনো বাগানে, আস্তে আস্তে একটু,
কোনো বাগানের 1296টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা নির্ণয় করো। তো এখন এখানে দেখো যে সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, এই যে 1296 আছে এটাকে বর্গমূল নির্ণয় করতে হবে এর। এখন বর্গমূল কয়েকভাবে নির্ণয় করা যায়, আমরা এখানে কি করব, ভাগশেষ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। তো ভাগশেষ পদ্ধতিতে কিভাবে করে, 1296কে আগে লিখবো, এরকম একটা দাড়ি দিব, তারপর হচ্ছে ডান পাশ থেকে 2 জোড়া সমান মানে 2টা সংখ্যা সমান 1 জোড়া করে নিব, নিয়ে এখানে 12 আছে। এখন এই 12 এর সমান বা ছোট একটি পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। তাহলে 12 এর ছোট পূর্ণবর্গ সংখ্যা কত, 9। তাহলে এখানে 3 নিব, অর্থাৎ 9 সমান কি 3 গুণ 3, তাহলে একটা 3 নিব। তাহলে 3কে 3 দ্বারা গুণ করলে 3 3 9, বিয়োগ করলে কত আসে 3। এখন এই 3 এর দ্বিগুণ নিতে হবে, 3 দুগুণে 6, 6 নিলাম। এখন এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যা দ্বারা আবার এই পুরো সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে আমরা 6 নিব, 6 দ্বারা গুণ করলে, আর এখানে নেমে আসবে হচ্ছে 96। 6 6 36 6, 3 6 6 6 36 আর 3 হচ্ছে 39, ভাগশেষ হচ্ছে 0, আর এখানে আসলো 6, তাহলে 36টা। তাহলে এখানে আম গাছের সংখ্যা হবে কয়টা, 36টি। আর এইখানে কি আছে দেখো, একটি স্কাউট দলে 9 10 12 সারিতে সাজানো আছে, তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দল কমপক্ষে কতজন স্কাউট রয়েছে। তো এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। কিভাবে লসাগু নির্ণয় করে আমরা একটু দেখে নিই। 9 10 এবং 12, প্রথমে 3 দ্বারা করলে কত আসে, 3 3 9, 10 ঠিক থাকে, 3 4 12। তারপরে আমরা কি করব, 2 দ্বারা, তাহলে 3 থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 5, আর এখানে থাকবে 2। এখন আমরা কি করব, আমরা এই যে উৎপাদকগুলো পেলাম সেগুলো লিখব। 3 গুণ, এই 3টা আগে লিখব, গুণ 2, এই দেখি এই 2টা আগে লিখব, গুণ 2 গুণ 5। তাহলে এই 3 সমান কি লিখতে পারি, 3 এর উপর স্কয়ার। এই 2 আর 2 মিলে লিখতে পারি 2 এর উপর স্কয়ার, আর শুধুমাত্র একটা 5 আছে এখানে। তাহলে এই সংখ্যাকে যদি 5 দ্বারা গুণ করি তাহলে আমাদের কি হবে, যে পূর্ণবর্গ সংখ্যাটা পূর্ণবর্গ হবে। 3 পূর্ণবর্গ, 2 পূর্ণবর্গ, কিন্তু 5 পূর্ণবর্গ না। 5কে পূর্ণবর্গ করতে হলে আরও একটি 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি হতে হবে, 3 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 5 গুণ 5। আমরা একটা 5 এক্সট্রা নিলাম, তাহলে 3 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার। তাহলে এইখানে কি কমপক্ষে কতজন স্কাউট রয়েছে, তাহলে আমরা আরও একটা 5 নিলাম, তাই না, এইখানে এগুলো লেখা আছে। তাহলে 5 নেওয়ার পর এখন আমরা গুণ করব। তাহলে 3 এর উপর স্কয়ার মানে 9, 2 এর উপর স্কয়ার মানে 4, 5 এর উপর স্কয়ার মানে 25। এখন যদি আমরা গুণ করি, 4 নং 36 গুণ 25, আমরা গুণ করব 36 25। তাহলে গুণ করলে 5 6 30 0, 3 5 15, 15 আর 3 18, 180। আর হচ্ছে 6 দুগুণে 12, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4 5, 0 0 700, সরি 0 8 200 0 5 আর 6 7। আচ্ছা আমরা একটু দেখি যে 4 নং 36 25, তাহলে 5 5 6 30 0, 3 5 15, 15 আর 3 18, ওকে। তারপরে হচ্ছে 6 দুগুণে 12 2, 3 দুগুণে 6 আর 1 7, সরি এটা 7 হবে। তাহলে 0 8 দুগুণে 10, 7 আর 2 9, 7 আর 1 8, 8 আর 1 9, তাহলে 900। তাহলে গুণ করলে কত হবে, 900। তাহলে এখানে দেখো সারিতে সাজানোর জন্য স্কাউটের প্রয়োজন কত, 900। তারপরে এখানে উদাহরণ 11 নম্বর বলা আছে যে 21 9 52 ও 56 05 দুইটি সংখ্যা। প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা কিনা। এখন পূর্ণবর্গ সংখ্যা করার জন্য আমাদের কয়েকভাবে করতে পারি। আমরা মৌলিক উৎপাদকগুলো নিব আগে, এই সংখ্যাটার মৌলিক উৎপাদক বের করব। মৌলিক উৎপাদক বের করে দেখব যে পূর্ণবর্গ কিনা। তাহলে এখানে করে দেয়া আছে, আমি তোমাদের নতুন করে দেখাচ্ছি। সংখ্যাটি হচ্ছে 21 9 5 2। মৌলিক উৎপাদক বলতে কি বোঝায়, 2 3 5 7 11 13 ডট ডট। তাহলে এই সংখ্যাগুলো এক একটা মৌলিক উৎপাদক। তাহলে প্রথমে আমরা চেষ্টা করব 2 দ্বারা, তারপর 3 দ্বারা ভাগ করব, তারপর 5 দ্বারা, তারপর 7 দ্বারা, 11 দ্বারা। প্রথমে যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে 2 অক্ষে 2, 1 ভাগ যায় না, এই জন্য 0 নিব, 19 9 দুগুণে 18। তারপর হাতে থাকে 1, 1 আর 5 15, 7 দুগুণে 14, 6 দুগুণে 12। আবার 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8 17, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। আবার 2 দ্বারা ভাগ দিব, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 8 দুগুণে 4 দুগুণে 8, 4 দুগুণে 8। আবার 2 দ্বারা 1
3 দুগুণে 6, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। আবার 2 দ্বারা ভাগ দিব, তাহলে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 6 দুগুণে 12। 2 দ্বারা ভাগ করব, 3, 4, 3। এখন আমাদের কয় দ্বারা যায় না? 3 দ্বারা যায় না, 5 দ্বারাও যায় না, 7 দ্বারা দিব। 7 দ্বারা দিলে 5 7 35 হয় না, তাহলে 4 7 28, 28 হইলে 6 63, তাহলে 7 নং 63, তাহলে 7 দিয়ে দিলে 7 7 49 শেষ। এখন আমাদের মৌলিক উৎপাদক বের করা শেষ। অতএব আমরা লিখব যে আমাদের সংখ্যাটি হচ্ছে 21 9 5 2 সমান, এই উৎপাদকগুলো লিখব গুণ আকারে। 2 গুণ 2, কয়টা 2 আছে এখানে? 2টা, 4টা, 6টা, তাহলে 6টা 2 আমরা গুণ আকারে লিখব। 2 4 6টা, তারপর 7 আছে 3টা, 7 গুণ 7 গুণ 7। এখন যেহেতু আমাদের পূর্ণবর্গ সংখ্যা কিনা যাচাই করতে হবে, এই জন্য আমরা একই রকম দুইটা সংখ্যা সমান একটা নিয়ে স্কোয়ার দিব। এই 2 সমান একটা 2 দেখে স্কোয়ার, এই 2 সমান একটা 2 দেখে স্কোয়ার, এই 7 সমান একটা 7 লিখে স্কোয়ার, আর একটা 7। তাহলে দেখতে পাচ্ছ যে এইখানে একটা 7 স্কোয়ার নেই বা পূর্ণবর্গ নেই, এজন্য এই সংখ্যাটিকে আমরা যদি 7 দ্বারা ভাগ করি বা 7 দ্বারা গুণ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, তাই না? এখন আমাদের প্রশ্নে কি বলছে যে প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা? তাহলে প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা নয়? দেখো এখানে লেখা আছে যে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অথবা সংখ্যাটিকে 7 দ্বারা গুণ করলেও কি হবে? সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে এই সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে গেলে হয় 7 দ্বারা গুণ করতে হবে অথবা 7 দ্বারা ভাগ করতে হবে। 7 দ্বারা ভাগ করলে কি হবে? যখন 7 দ্বারা ভাগ করব 7 7 কাটা যাবে, তাহলে এই সংখ্যাগুলো থাকবে। আর যখন 7 দ্বারা গুণ করব তখন এই 7টাও কি হবে? পূর্ণবর্গ হবে। দেখো এইখানে অনেক কথা বলা আছে, আমরা ক এবং খ সমাধান করে ফেলছি। দ্বিতীয় দেখো গ নাম্বার বলা আছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। এখন দ্বিতীয় সংখ্যাটি কি? 56 5। এখন এই একই নিয়মে আমরা কি করব? এই যে 56 বা 5605 বা 5605 আমরা কি করব? যে বর্গমূল নির্ণয় করব। এই নিয়মে তোমাদের দেখাইলাম, বর্গমূল নির্ণয় করার পর ভাগশেষ থাকে কত? 152। তাহলে এই 152 যেহেতু আছে, তাহলে এটি কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা যদি 152 সংখ্যাটি যদি যোগ করি তাহলে সংখ্যাটি কি হবে? এই দেখো এইখানে অলরেডি বলে দেয়া আছে। বা তোমরা যদি বিয়োগ করতে চাও, এই 129 বিয়োগ করে দিলেও কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো এখানে কি লেখা আছে? 5605 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগটি পূর্ণবর্গ হবে। এখন কি বলা আছে? যে বর্গমূল হবে 74 যোগ 1 75। তাহলে 75 এর বর্গ, এখন চিন্তা করো এখানে 74 পর্যন্ত পূর্ণবর্গ আছে, তাহলে 74 এর সাথে যদি 1 যোগ করি 75, তাহলে 75 আর 75 গুণ করলে কত হবে? 5625। তাহলে 5625 থেকে আমরা কি বিয়োগ করব? যে এই যে 5605 বিয়োগ করলে কত হয়? 20। তাহলে নির্ণয় সংখ্যাটি কত হবে? 20 হবে। আচ্ছা, আমরা 1.2 এর যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখাবো।